আমাদের প্রথম অধ্যায় ছিল হচ্ছে পরিমাপ, ভৌত জগৎ পরিমাপ, যেটা আমরা নবম দশম শ্রেণীতে শিখে এসেছি। যদিও ওটা পদার্থবিজ্ঞানের জন্য যথেষ্ট মৌলিক একটি অধ্যায়, আমরা ওই অধ্যায়ের দিকে বেশি মনোযোগ দেব না, কেননা এই বিষয়ে আমি বর্তমানে নবম এবং দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বই থেকে কভার করছি, যেটি আমার চ্যানেলে দেওয়া আছে। কাজে আমরা চলে যাবো পরের অধ্যায়, ভেক্টর ও পদার্থবিজ্ঞান এবং জ্যামিতি এবং উচ্চতর গণিত বা লিনিয়ার অ্যালজেব্রা এবং যত উচ্চশিক্ষার যত বিজ্ঞান সংক্রান্ত উচ্চশিক্ষার বিষয় আছে সবগুলোতে ভেক্টর একটি গুরুত্বপূর্ণ বিষয়। কাজে ভেক্টরটা আমাদের ভালোভাবে শিখতে হবে, বিশেষ করে যদি আপনি একজন ভালো পদার্থবিদ হতে চান অথবা যদি শিক্ষকতা করতে চান, ভেক্টর সম্বন্ধে আপনার অবশ্যই ধারণা থাকতে হবে। যাই হোক, প্রথমে আমরা দেখি ভেক্টর কি। ভেক্টর বস্তু জগতের যত পরিমেয় রাশি আছে, পরিমেয় রাশি কি, যেটা মাপজোক করা যায় সেটা হচ্ছে পরিমেয়, আর রাশি হচ্ছে পরিমেয় রাশিকে সাধারণত একটি ফ্রেজ হিসেবে ধরা যায়। পরিমেয় রাশি, যেগুলো রাশি মাপা যায় সেগুলো হচ্ছে পরিমেয় রাশি। এগুলোকে আমরা দুভাগে ভাগ করতে পারি, স্কেলার রাশি ও ভেক্টর রাশি। স্কেলার রাশি হচ্ছে যেটার কোনো দিক নাই, আর ভেক্টর রাশি হচ্ছে যেটার দিক আছে। যেমন আমি যদি বলি আমি বাইরে যাব এবং বাইরে গিয়ে আমি 50 মিটার হাঁটবো, সেটা হচ্ছে স্কেলার রাশি। 50 মিটার আমি হাঁটবো, ভালো কথা। কোন দিকে হাঁটবো সেটা কিন্তু উল্লেখ করি নাই। আমি উত্তর দিক, দক্ষিণ দিক, পূর্ব দিক, যেদিকে ইচ্ছা যেতে পারি। এই যেহেতু দিক উল্লেখ করা নেই সেটা হবে স্কেলার রাশি। আর আমি যদি দিক উল্লেখ করি যে আমি প্রথমে 15 মিটার উত্তর দিকে যাব ও তারপর 35 মিটার পূর্ব দিকে যাব, এখানে হচ্ছে দুইটা ভেক্টর রাশি ভাগ হলো, একটা 15 মিটার পূর্ব দিকে আর একটা 35 মিটার যাই হলো আরেক দিকে। অথবা আমি যদি বলি আমি 50 মিটার দক্ষিণ দিকে যাব, সেটা হচ্ছে একটি ভেক্টর রাশি, এটা হচ্ছে স্কেলার রাশি ও ভেক্টর রাশির মধ্যে পার্থক্য। এখন ভেক্টর রাশি হচ্ছে আমরা যখন কোনো বলের পরিমাপ করি পদার্থবিজ্ঞানে, তখন ভেক্টর রাশিটা বিশেষ করে গুরুত্বপূর্ণ। দুটি বল কোনো বস্তুর উপর আনতভাবে ক্রিয়া করলে বস্তুটি দুটি বলের কোনোর দিকে না গিয়ে তৃতীয় একটির দিকে যাবে। এটা কেন হয় সেটা বুঝতে গেলে আমাদের এই যে ভেক্টর সম্বন্ধে ভালো করে ধারণা থাকতে হবে আর কি। এবং গণিতের আরেকটি গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে ক্যালকুলাস। ক্যালকুলাসটা খালি গণিতে না, অনেক জায়গায় কাজে লাগে, বিশেষ করে আধুনিক কম্পিউটার সায়েন্স, পদার্থবিজ্ঞান, রসায়ন সব কিছুই আপনার ক্যালকুলাসের দরকার হবে। ভেক্টর ক্যালকুলাসের ব্যবহার আমাদের হিসাব নিকাশ সহজ করে দিয়েছে। আসলে সহজ করে নাই, এগুলো যথেষ্ট জটিল বিষয়, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ, এই জন্য এখানে লেখা আছে সহজ। এটা ছাড়া আমরা অন্যভাবে বের করতে পারতাম, যাকে সেদিকে আমরা না গেলাম। তাই অধ্যায়ে আমরা ভেক্টর ও ক্যালকুলাস নিয়ে আলোচনা করবো। ক্যালকুলাসে পরে আসবো, আজকের দিনে আমরা ভেক্টরটা শুধু কভার করার চেষ্টা করবো। ধন্যবাদ। দেখি পরের অংশে আসি। এই যে ভেক্টর রাশি ও স্কেলার রাশি, আমি এটা একবার বলেছি, যাই হোক তার আরেকবার দেখা যাক। বস্তু জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে, যেমন দৈর্ঘ্য, ভর, বেগ, ত্বরণ ইত্যাদি সবটি আছে রাশি। এই সব রাশিকে বর্ণনা করার জন্য দিক উল্লেখ করার প্রয়োজন না, যেমন এই যে স্কেলার রাশি, একটা স্কেলার রাশিকে ব্যাখ্যা করার জন্য আমাদের কোনো দিক উল্লেখ করতে হয় না। দৈর্ঘ্য, ভর, দ্রুতি, কাজ ইত্যাদি হচ্ছে স্কেলার রাশির উদাহরণ। আর ভেক্টর রাশি হচ্ছে যে সকল ভৌত রাশিকে সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয়, তাদেরকে ভেক্টর রাশি বলে। যেমন সরণ বা ডিসপ্লেসমেন্ট, ওজন বা ওয়েট। ওজন কিন্তু ওজন আর ভরকে দুইটাকে গুলিয়ে ফেললে হবে না। ওজন হচ্ছে যে কোনো বস্তুর উপর পৃথিবী মহাকর্ষজনিত বলের কারণে বা অভিকর্ষ বলের কারণে যে পরিমাণ বল প্রয়োগ করে সেটা হচ্ছে ওজন। আর এ কারণে ওজনের একটা দিক আছে, যেমন পৃথিবী আপনাকে সবসময় নিজের দিকে টানবে, এই আকর্ষণের একটা দিক আছে বলে ওজন হচ্ছে একটি ভেক্টর রাশি। এরপর বেগ, আপনি যদি দ্রুতির সাথে একটা দিক যোগ করেন সেটা তখন বেগ পাবেন। বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি, আর দ্রুতি হচ্ছে স্কেলার রাশি। তারপর ত্বরণ, ত্বরণ হচ্ছে অ্যাক্সেলারেশন, এটা তো আপনার মনে জানেন F = ma, এখানে এটা হচ্ছে ত্বরণ। যাই হলো, এগুলো হচ্ছে ভেক্টর রাশি উদাহরণ। এখন আমরা ভেক্টর রাশির ধর্মগুলো একটু দেখি। ভেক্টর রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয়। আপনি যদি শুধু মান উল্লেখ করেন, যেমন 50 মিটার বা 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ, তাহলে কিন্তু সেটা ভেক্টর রাশি হলো না, সেটা থাকলো স্কেলার। আমাদের মান ও দিক দুইটাই উল্লেখ করতে হবে, যেমন এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে এত মিটার, অথবা একটু এইভাবে একটা ভেক্টর রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য আমরা মান ও দিক দুইটাই উল্লেখ করতে হবে। একটা বাদ দিয়ে আরেকটা লিখলে সেটা কিন্তু ভেক্টর রাশি হবে না, কাজে এটা খেয়াল রাখবেন।
শুধু মান অথবা শুধু দিক অথবা উভয় পরিবর্তন হলে ভেক্টর রাশির পরিবর্তন হয়। অর্থাৎ আপনার কাছে যদি একটা ভেক্টর রাশি থাকে, যেমন এ থেকে বি বিন্দু থেকে 50 মিটার সরণ, এখানে আপনি যদি মান পরিবর্তন করেন তাহলে সেটা চেঞ্জ হয়ে যাবে। যেমন 50 মিটার জায়গায় যদি 40 মিটার লেখেন, যে এ থেকে বি বিন্দু থেকে 40 মিটার সরণ, তাহলে কিন্তু রাশিটা চেঞ্জ হয়ে গেল। আবার দিক যদি চেঞ্জ করেন, যেমন এ বিন্দু থেকে সি বিন্দুর দিকে যদি লেখেন 50 মিটার সরণ, তাহলে কিন্তু মান একই আছে 50 মিটার, কিন্তু দিক পরিবর্তনের কারণে ওটা আলাদা একটা ভেক্টর রাশিতে রূপান্তরিত হবে। আর যদি দুইটা পরিবর্তন করেন তাহলে বুঝতে পারছেন। মনে করেন আমি এই বি বিন্দু থেকে ডি বিন্দুর দিকে 30 মিটার অগ্রসর হলাম, এটা আরেকটা ভিন্ন ভেক্টর রাশি। কারণ যে কোনো একটা বা উভয় পরিবর্তন হলে ভেক্টর রাশি পরিবর্তন হবে। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, ভেক্টর রাশির যোগ বিয়োগ গুণ এগুলো সাধারণ গাণিতিক নিয়মে হয় না। এটার জন্য আলাদা একটা বীজগণিতের শাখা আছে, ভেক্টর বীজগণিত বা ভেক্টর অ্যালজেব্রা, সেটার সাহায্যে আমরা ভেক্টর রাশির যোগ বিয়োগ গুণ ইত্যাদি করে থাকি। আপনি সরাসরি দুইটা ভেক্টর রাশি যোগ বিয়োগ বা গুণ করতে পারবেন না, করলে ভুল হবে এবং ভুল হলে ফেল। আমাদের উদ্দেশ্য ফেল না করা এবং রেজাল্ট ভালো করা। যাই হলো, দুটি ভেক্টর রাশির মধ্যে কোনোটির মান শূন্য না হলে তাদের গুণফল শূন্য হতে পারে। এটা হচ্ছে দেখুন সাধারণ বীজগণিতের সাথে আরেকটা পার্থক্য। সাধারণ বীজগণিতে আমরা জানি যে দুইটা রাশির গুণফল, যেমন a * b = 0 হলে হয় a = 0 অথবা b = 0, কিন্তু ভেক্টর রাশির ক্ষেত্রে তা নাও হতে পারে। আপনি যদি a ভেক্টর ক্রস b ভেক্টর = 0 পান, তার মানে এই না যে a ভেক্টর অবশ্যই 0 অথবা b ভেক্টর অবশ্যই 0। এমন হতে পারে যে এর মধ্যে কোনোটার মানে 0 না, কিন্তু গুণ করার পর সেটা এমনভাবে রূপান্তরিত হয়েছে যে তাদের গুণফল শূন্য। কাজে দুইটি ভেক্টর রাশির মধ্যে কোনোটির মান শূন্য না হলে তাদের গুণফল শূন্য হতে পারে। আর পরের অংশে আছে দুইটি ভেক্টর রাশির গুণফল গুণের প্রকৃতির উপর নির্ভর করে। গুণের প্রকৃতি বলতে আমরা কি বুঝি, এটা আপনারা সাধারণত বীজগণিত পাবেন না, এটা আপনারা পাবেন খালি হচ্ছে যে ভেক্টর বীজগণিতের ক্ষেত্রে। ভেক্টর বীজগণিতের গুণ হচ্ছে দুই রকম, ডট গুণন এবং ক্রস গুণন। ডট গুণনের ক্ষেত্রে ডট গুণন এবং ক্রস গুণন দুই ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমরা তো বিস্তারিত পরে দেখব। ও সাধারণত ডট গুণ করলে স্কেলার রাশি পাওয়া যায়, আর ক্রস গুণ করলে ভেক্টর রাশি পাওয়া যায়, তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে। পরের অংশে আসি, ভেক্টর রাশির একটি বিশেষ উদাহরণ তল। কোনো বস্তুর তল বা পৃষ্ঠ অবশ্যই স্কেলার রাশি, এর আসলে কোনো দিক নেই, কিন্তু উচ্চতর হিসাব নিকাশের জন্য বা ক্ষেত্র হিসাব করার জন্য তলের ক্ষুদ্র অংশকে ভেক্টর হিসেবে গণ্য করা হয়। এটি আপনারা উপরের লেভেলের পদার্থবিজ্ঞান যখন শিখবেন তখন এটি আলোচনা করা হবে। আপনাদের বর্তমানে তলকে ভেক্টর বিবেচনা না করে চলবে, কিন্তু উদাহরণটা মনে রাখবেন। বল, আমরা যখন কোনো বস্তুকে ঠেলি বা টানি তখন আসলে আমরা বস্তুর উপর একটি নির্দিষ্ট দিক থেকে বল প্রয়োগ করি। আবার একটু আগে যেটা বললাম, ওজন, পৃথিবী কোনো বস্তুকে তার কেন্দ্রের দিকে টানে, অর্থাৎ মহাকর্ষ বল প্রয়োগ করে, এই কারণে ওজনের সৃষ্টি হয়। যেহেতু ঠেলার টানা এই জিনিসগুলোর মান আছে, দিক আছে, দুইটাই আছে, কাজে এটা হচ্ছে ভেক্টর রাশি। বলের দিক হচ্ছে যেদিকে বস্তুকে ঠেলা বা টানা সেদিকে, এটা বোঝা যাচ্ছে। কেন্দ্রমুখী বল ইত্যাদি, এগুলো আমরা পরের অংশে আসি। এটা সরাসরি ভেক্টরের সাথে সম্পর্কিত না, এটা হচ্ছে বল এবং কাজের সাথে সম্পর্কিত। পরের অংশে কৌণিক ভরবেগ, এটাও তাই। কাজ, ঘূর্ণন ইত্যাদির সাথে এটা সম্পর্কিত, এটা নিয়ে আমরা একটু পরে আসবো। আগে ভেক্টরের মৌলিক ধারণাটা পাওয়ার চেষ্টা করি। ভেক্টর রাশির প্রকাশ, এই দেখুন এটা হচ্ছে একটা ভেক্টর। জ্যামিতিক উপায়ে কোনো ভেক্টরকে একটি তীর চিহ্নিত সরলরেখা দ্বারা নির্দেশ করা হয়। সাধারণত মনে করি একটি ভেক্টরের যদি আদি বিন্দু হয় ও এবং শেষ বিন্দু যদি হয় পি, তাহলে আমরা সেটাকে ওপি লিখবো। আর এটাকে যদি আমরা চিত্র আকারে দেখাই তাহলে এটাকে আমরা একটি সরলরেখা, এই যে একটি তীর চিহ্নযুক্ত সরলরেখা হিসেবে প্রকাশ করে থাকতে পারি, এবং সেটাকে ওপি ভেক্টর হিসেবে আমরা লিখবো এবং উপরে একটি ভেক্টর চিহ্ন দিব। এই ভেক্টর চিহ্ন না দিলে কিন্তু আমরা বুঝতে পারবো না এটা ভেক্টর না স্কেলার। কাজে আমরা ভেক্টর রাশি প্রকাশ করবো, তার উপর অবশ্যই একটি তীর চিহ্ন দিতে হবে। আর যদি ভেক্টরটা ছোট হাতের হয় তাহলে একটা তীর চিহ্ন বাদে খালি একটা ড্যাশ চিহ্ন দিলে হবে, সেটা আমরা পরের অংশে দেখবো। যাই হোক, এই যে তীর চিহ্নিত ওপি সরলরেখা একটা ভেক্টর রাশি নির্দেশ করছে। ওপি রেখার দৈর্ঘ্য ও তীর চিহ্ন যথাক্রমে রাশিটির মান ও দিক নির্দেশ করে। এখন ও থেকে পি বিন্দুর যে দূরত্ব সেটা হচ্ছে এটার দৈর্ঘ্য, আর তীর চিহ্নটা হচ্ছে এটা কোন দিকে যাচ্ছে সেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে দিক নির্দেশ করে। যদি এখানে পুরো ক্ষেত্রটা দেওয়া নেই, কাজে এটা আসলে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে সেটা সঠিকভাবে বোঝা যাচ্ছে না, খালি বলা যাচ্ছে যে ও বিন্দু থেকে পি বিন্দুর দিকে। যাই হোক, প্রাথমিক পর্যায়ে ধারণাটা যথেষ্ট।
এখন আমরা দেখবো কি ভেক্টরের পাদবিন্দু কোনটা আর শীর্ষবিন্দু কোনটা, বা আদি বিন্দু শেষ বিন্দু। যদি আপনার এই পাদবিন্দু আর শীর্ষ মনে রাখতে সমস্যা হয় তাহলে বলবেন যে পাদবিন্দুর পরিবর্তে আপনারা বলতে পারেন আদি বিন্দু, আর শীর্ষবিন্দুর পরিবর্তে বলতে পারেন শেষ বিন্দু আর কি। এখন ওপি ভেক্টরকে ওপি দিয়ে এবং ভেক্টরটির মান ওপি বা ওপি মডুলাস দিয়ে নির্দেশ করা হয়। ওপি ভেক্টরের দ্বারা আমার মনিটরটা একটু বাবার বন্ধ হয়ে যাচ্ছে, 1 মিনিট। এই মনিটরে ছবি আসলে আমরা আবার ক্লাস করা শুরু করবো। ছবি চলে এসছে। ওপি ভেক্টরের ও বিন্দুকে বাধবিন্দু বা সূচনা বিন্দু বা আদি বিন্দু ইত্যাদিতে অনেকগুলো নাম আছে। যাই হোক, এইটা আদি বিন্দু, আর যেখানে 30 মিনিট শেষ হয়েছে সেটা হচ্ছে শেষ বিন্দু। এটা মনে রাখলে চলবে। এই দেখুন ভেক্টর এখানে নিয়ম, নিচে 3টি উপায় যে কোনো একটি দিয়ে প্রকাশ করা হয়। উপরে আমরা তীর চিহ্ন দিতে পারি একটা ভেক্টরের জন্য, সংকেতে আমরা রেখা চিহ্ন বা ড্যাশ যেটার কথা বললাম, আর সঙ্গে নিচে রেখা চিহ্ন দিয়ে। এই রেখা চিহ্ন সাধারণত ছোট হাতে যদি ভেক্টর লেখা হয় তখন ব্যবহার করা হয়, বড় হাতেরটা লিখলে এই তীর চিহ্ন দেওয়াটাই ভালো। যাই হোক, এরপর আমরা ধারণা নেব কয়েক ধরনের ভেক্টর সম্পর্কে। স্বাধীন ভেক্টর, কোনো ভেক্টর রাশির পাদবিন্দু বা আদিবিন্দু কোথায় হবে তা যদি ইচ্ছা মতো আমরা নিতে পারি, সেটা হচ্ছে স্বাধীন ভেক্টর। যেমন 5 নিউটন মানের পূর্বমুখী একটি বল একটি ভেক্টর রাশি, ভালো কথা। একে প্রকাশ করলে এটি একটি স্বাধীন ভেক্টর হবে, কেননা নির্দিষ্ট দৈর্ঘ্যের পূর্ব পশ্চিম বরাবর একটি সরলরেখা অঙ্কন করে পূর্ব দিকে তীর চিহ্ন দিলে ভেক্টর বোঝাবে। এখন যেটা আমরা খালি পূর্ব দিকটা নির্দেশ করছি, কোথা থেকে আমরা এটা শুরু করবো কোথায় শেষ করবো সেটা নেওয়া আমাদের ইচ্ছা মতো। আমি যদি মনে করি বাংলাদেশ থেকে আমি এই দেখাবো পূর্ব দিকে, সেটা ইচ্ছা করলে আমি দেখাতে পারি ম্যাপের উপর, অথবা আমি যদি মনে করবো যে জাপান থেকে দেখাবো তা দেখাতে পারি, সমস্যা নেই। ওটা একই দিক নির্দেশ করবে, কাজে এটা একটা স্বাধীন ভেক্টরের উদাহরণ। আর এটার যেহেতু স্বাধীন ভেক্টর কোনো নির্দিষ্ট বিন্দুতে বা কোনো নির্দিষ্ট বিন্দুতে ক্রিয়া করে না, সুতরাং তার পাদবিন্দু বা শেষ বিন্দু ইচ্ছা মতো পছন্দ করা যায়, ভালো কথা। এরপর আসলে সীমাবদ্ধ ভেক্টর। আমরা অধিকাংশ ক্ষেত্রে সীমাবদ্ধ ভেক্টর নিয়ে কাজ করব। কোনো ভেক্টরের পাদবিন্দু যদি ইচ্ছা মতো পছন্দ করতে দেওয়া না হয়, অর্থাৎ এটার আদিবিন্দু যদি আপনাকে আগে থেকে নির্দিষ্ট করে দেওয়া হয় বা কাজ করার সুবিধার্থে একটি আদিবিন্দু নির্দিষ্ট রাখতে হয়, তাহলে সেটাকে সীমাবদ্ধ ভেক্টর বলে। কোনো নির্দিষ্ট বিন্দুতে বা নির্দিষ্ট বিন্দু থেকে 1 মিনিট ক্রিয়াশীল ভেক্টর একটি সীমাবদ্ধ ভেক্টর। যেমন অবস্থান ভেক্টর, এই অবস্থান ভেক্টরটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যখন আমরা ওখানে আসবো তখন আমরা দেখবো এটা কেন গুরুত্বপূর্ণ, কিন্তু এই টার্মটা মনে রাখবেন। লন রোলের উদাহরণ ইত্যাদি ইত্যাদি, যাকে ওই উদাহরণ আমরা পরে আসবো, বইতে আছে। সদৃশ ভেক্টর বা সদৃশ্য ভেক্টর, যেটা আপনাদের পড়তে সুবিধা হয়। সমজাতীয় 2 বা ততোধিক ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তবে সেগুলো হচ্ছে সদৃশ্য বা সমান্তরাল ভেক্টর। যেমন 2টা ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে আর 2টা যদি সমান্তরালে থাকে তাহলে সেটা হচ্ছে সদৃশ ভেক্টর বা সমান্তরাল ভেক্টর। এই সদৃশটাই এই 2টা কিন্তু সমান্তরালে থাকবে কিন্তু 2টার দিক বিপরীত, সেটা হচ্ছে বিসদৃশ ভেক্টর। আর সমান ভেক্টর হচ্ছে যদি মান আর দিক 2টা যদি সমান হয় তাহলে হচ্ছে তারা সমান ভেক্টর, 2টার মান সমান দিক সমান। ঠিক আছে। ঋণাত্মক আর বিপরীতমুখী ভেক্টর, নির্দিষ্ট দিক বরাবর কোনো ভেক্টরকে ধনাত্মক ধরলে তার বিপরীত দিকের সমমানের সমজাতীয় ভেক্টরকে ঋণাত্মক ভেক্টর বলা হয়। যেমন একটা ভেক্টর পি কিউ ভেক্টর বা এ ভেক্টর, আর এর সমান আরেকটা ভেক্টর যদি থাকে আর সেটার মান যদি একই হয় কিন্তু দিক যদি বিপরীত দিকে হয়, সেটাকে আমরা এই ভেক্টরের বিপরীত বা ঋণাত্মক ভেক্টর হিসেবে ধরতে পারি। এগুলো সাধারণত আমরা যখন বীজগণিত করবো তখন কাজে লাগবে, ধারণা করার জন্য অত গভীরে যাওয়ার দরকার নেই। এই সমরেখ ভেক্টর, 2 বা ততোধিক ভেক্টর যদি একই সরলরেখা বরাবর বা পরস্পর সমান্তরালে ক্রিয়া করে তবে তাদেরকে সমরেখ ভেক্টর বলে। আমার আশা একটা হোয়াইট বোর্ড থাকলে সুবিধা হতো, কিন্তু হোয়াইট বোর্ড কেনার পয়সা নাই। এই কাজে আমি যদি পয়সা পাই একটা হোয়াইট বোর্ড কিনে আপনাদের হাতে কলমে দেখাবো। যাই হোক, একটা এগুলো যদি সমান্তরালে থাকে বা একই রেখায় থাকে, যেমন এই দেখুন বি ভেক্টর আর সি ভেক্টর 2টা কিন্তু একই সরলরেখার উপর দিয়ে ক্রিয়া করছে, এটা সমরেখ ভেক্টর। অথবা এই যে এর সাথে কিন্তু বি ভেক্টর সমান্তরালে আছে, আবার এর সাথে সি ভেক্টর সমান্তরালে আছে, এরাও সমরেখ ভেক্টর। কাজে সমান্তরাল ভেক্টর কিন্তু একজন সমরেখ ভেক্টর। যাই হোক, এক্সকিউজ মি। এরপর আসি সমতলীয় ভেক্টর, 2 বা ততোধিক ভেক্টর যদি একই সমতলে অবস্থিত হয়। এখন সমতল বলতে আমরা কি বুঝি? আপনার সামনে যে পড়ার টেবিলটা আছে, পড়ার টেবিলটা দ্বিমাত্রিক, এটা দৈর্ঘ্য আছে প্রস্থ আছে। ওই দৈর্ঘ্য আর প্রস্থ যে তলের উপর দিয়ে ক্রিয়া করে সেটা হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ মিলে আছে আমার টেবিলের সামনের দিক, তাই না?
যেটা আপনি বই রাখছেন, এটা হচ্ছে একটা তল। ওই তলের উপর মনে করেন যে কতগুলো ভেক্টর আছে, এগুলো প্রত্যেকটা যদি একই তলে অবস্থিত, কাজে এরা হচ্ছে সমতলীয় ভেক্টর। আমরা যখন ত্রিমাত্রিক ক্ষেত্রতে কাজ করবো তখন আমরা প্রত্যেকটা ভেক্টরই মনে করেন সমতলীয়। কিন্তু আমরা যে ত্রিমাত্রিক বস্তু নিয়ে কাজ করি, যেমন সিলিন্ডার বা ধরেন এই যে আপনার সিলিন্ডার, তারপর আর গ্যাসের ত্রিমাত্রিক বস্তু, আপনার ক্লাসরুমে ডাস্টার, আমরা স্কুল বিল্ডিং, এগুলো ত্রিমাত্রিক বস্তু। কারণ একটা যদি এক তলে থাকে সেগুলো কিন্তু সমতলে হবে নাই। এরপর যে সঠিক ভেক্টর, সঠিক ভেক্টর আপনার জানার দরকার নেই। যদি মান শূন্য না হয় তাহলে সঠিক ভেক্টর হবে, আর যদি মান শূন্য হয় তাকে শূন্য ভেক্টর বা নাল ভেক্টর বলে। নাল ভেক্টরের পাদবিন্দু শীর্ষবিন্দু একই বিন্দু, তাই আসলে নাল ভেক্টর হচ্ছে একটা বিন্দু মাত্র, যেহেতু এটা কোনো মান দিয়ে এবং দিক নেই। সাধারণত জিরো ভেক্টর বা নট ভেক্টর দিয়ে প্রকাশ করা হয়। না সংজ্ঞা জানা ভালো, কিন্তু এটা বাস্তবে এখন আপাতত কাজে আসবে না। ভবিষ্যতে যদি তল ফল নির্ণয় করতে হয় তখন লাগবে একক ভেক্টর। কোনো ভেক্টরের মান যদি একক হয় তবে তাকে একক ভেক্টর বলে। এই একক ভেক্টরটা গুরুত্বপূর্ণ, এখান থেকে বিভিন্ন গণিত আসে আমাদের কাজে, এটা মনে রাখার চেষ্টা করবেন। একক ভেক্টর, কোনো ভেক্টরের মান যদি একক হয়, হ্যাঁ এটা তো আমরা বললাম। আর আপনি যদি কোনো ভেক্টরকে ওই ভেক্টরের মান দিয়ে ভাগ করেন তাহলে আপনি একটি একক ভেক্টর পাবেন। এই একক ভেক্টরের ক্ষেত্রে আমরা সাধারণত তীর চিহ্নের পরিবর্তে টুপি বা হ্যাট চিহ্ন, এই যেরকম তিন কোণা একটা চিহ্ন দিয়ে প্রকাশ করে থাকি। একক ভেক্টরটা একটু মনে রাখার চেষ্টা করবেন, এটা গুরুত্বপূর্ণ। ওই যে তারপর বললাম অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর, এই সংজ্ঞাটা মনে রাখবেন, এটা গুরুত্বপূর্ণ। প্রসঙ্গ কাঠামো হচ্ছে আমরা যখন কোনো জ্যামিতিক বা পদার্থবিজ্ঞানের কোনো মডেল তৈরি করার জন্য যে জায়গাটা আমরা মূল বিন্দু, যে জায়গা থেকে আমরা শুরু করি সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো বা পয়েন্ট ফ্রেম অফ রেফারেন্স বা ইত্যাদি। যাই হলো প্রসঙ্গ কাঠামো, এখানে ওয়াই ও এক্স এই ক্ষেত্রটা আছে প্রসঙ্গ কাঠামো। মূল বিন্দুটা ও সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টর নির্দেশ করে তাকে ওই বিন্দুর অবস্থান ভেক্টর বলে। মূল বিন্দুর সাথে আরেকটা ভেক্টরের এর যে অবস্থান নির্দেশ করার জন্য যে ভেক্টর ব্যবহার করে সেটা হচ্ছে আমাদের অবস্থান ভেক্টর, বা ওই আরো শুদ্ধ ভাষায় বললে ওই বিন্দুর অবস্থান ভেক্টর। এই দেখুন, ও হচ্ছে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু এবং পি হচ্ছে একটি যে কোনো বিন্দু আমরা স্বাধীনভাবে বেড়ে নিতে পারি ধরুন, কিন্তু আদি বিন্দুটা নির্দিষ্ট মূল বিন্দু। ওপি ভেক্টরটি ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান নির্দেশ করছে, এখানে ওপি একটি অবস্থান ভেক্টর। এটাকে অনেক সময় ব্যাসার্ধ ভেক্টর বলা হয়, এবং আর হচ্ছে রেডিয়াসের প্রতি যদি প্রকাশ করে, সুতরাং ওপি ভেক্টর ইকুয়ালস আর ভেক্টর। যাই হলো, এই সংখ্যাটা খেয়াল রাখবেন, এটার ব্যবহার আমরা পরে দেখব। সরণ ভেক্টর, কোনো বস্তুর অবস্থান ভেক্টরের পরিবর্তনকে সরণ ভেক্টর বলে। মানে একটা বস্তু সরলে সেটা হচ্ছে সরণ, বা অবস্থান পরিবর্তন হলে সরণ। এখন সেই কি পরিমাণ সরলো, কোন দিকে সরলো, এটা নির্দেশ করার জন্য আমরা যে ভেক্টর ব্যবহার করি সেটা হচ্ছে সরণ ভেক্টর। যেমন কোনো বস্তুর শেষ অবস্থান ভেক্টর যদি আর এফ হয় এবং আদি অবস্থান ভেক্টর যদি আর আই হয়, এর পার্থক্য হচ্ছে সরণ ভেক্টর ডেল্টা আর। সুতরাং ডেল্টা আর ইকুয়ালস টু আর এফ ভেক্টর মাইনাস আর আই ভেক্টর। এই যে বস্তু যদি শেষ অবস্থান দিয়ে এখানে হয় আর আদি অবস্থান যদি এখানে থাকে, তাহলে যদি এই পরিমাণ সরে সেটা হচ্ছে আমাদের সরণ ভেক্টর। এটা জ্যামিতি এবং গণিত করা লাগবে। আপাতত আমরা সংখ্যাগুলো দেখি। বিপ্রতীপ ভেক্টর বা ব্যতিহার ভেক্টর, সমজাতীয় দুটি সমান্তরাল ভেক্টর একটার মান যদি অপরটির বিপরীত সংখ্যা হয়, দেখুন একটার মান যদি হয় 7i, i টু দি 1/7i হয়, এই 7টা নিচে চলে গেছে, উল্টায় গেছে, তাই না? উল্টা হইলে এটা হচ্ছে বিপরীত ভেক্টর, কিন্তু এই দুটি সমান্তরাল হতে হবে। সংজ্ঞাগুলো মনে রাখবেন আর কি। এটা খুব একটা কথা, পোলার ভেক্টর ঘূর্ণনের সাথে যুক্ত নয় এমন ভেক্টরকে পোলার ভেক্টর বলে। যে সকল ভেক্টরের প্রারম্ভিক বিন্দু এবং প্রয়োগ বিন্দু জানা থাকে তাদেরকে পোলার ভেক্টর বলা হয়। পোলার ভেক্টরের দিক বস্তু কণার গতির দিকে হতে গেলে সরল ইত্যাদি ইত্যাদি। এটা সাধারণত ঘূর্ণনের সাথে যুক্ত না ভেক্টর যেগুলো, সেগুলো। আর তাহলে যেগুলো ঘূর্ণনের সাথে যুক্ত সেগুলো হচ্ছে আমাদের অক্ষীয় ভেক্টর। এগুলো নির্দিষ্ট প্রারম্ভিক বিন্দু থাকে না, অভিমুখের রাশির দিকে সাথে না। এটা হচ্ছে গোলাকার গতির ক্ষেত্রে, যেমন বৃত্তাকার গতি, তারপর টর্ক, এগুলো দেখার জন্য আমরা এই অক্ষীয় ভেক্টর ব্যবহার করে থাকি। পরের অংশে আসি, ভেক্টরের যোগ ও বিয়োগ। যাই হোক, যেহেতু আমি নতুন ক্লাস নিচ্ছি, আমার অনলাইনে ক্লাস নেওয়ার আসলে অভিজ্ঞতা নাই। সামনে ছাত্র থাকলে একরকম আর সামনে ছাত্র না থাকলে আরেক রকম। আপনারা কাজেই এই ভেক্টর সম্বন্ধে, ভেক্টর কাকে বলে, ভেক্টর স্কেলার রাশির মধ্যে পার্থক্য, ভেক্টরের উদাহরণ, ভেক্টর রাশির প্রকাশ, ওই কয়েক প্রকার ভেক্টরের নাম, বিশেষ করে এই যে সমান ভেক্টর কিভাবে আমরা নির্ণয় করতে পারি, তারপর হচ্ছে অবস্থান ভেক্টর, একক ভেক্টর, অবস্থান ভেক্টর, আর হচ্ছে এই যে
সরল ভেক্টরের ফর্মুলা, এগুলো একটু পড়ার চেষ্টা করবেন। পরের দিন আমরা ইনশাল্লাহ ভেক্টরের বীজগণিত শিখবো, বিশেষ করে দুটি ভেক্টরের যোগ এবং দুটি ভেক্টর বিয়োগ। এটি পরের দিন ইনশাল্লাহ কভার করা হবে। অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।